ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে কিছু ভয়ঙ্কর ঘটনা। তো আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করব, এই ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে দিদার গাজী। তিনি মূলত কুমিল্লাতে কোনো একটা জায়গায় থাকেন এবং প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঢাকার মধ্যে গুলশান ২ এর একটি ঘটনা। তো সেই দিদার ভাই কিন্তু তার কাজের পারপাসে অনেকটা সময় সেই গুলশান ২ এ কাটাইছেন। তো সেই ক্ষেত্রে তার জানা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো ঘটনাটা হচ্ছে এরকম যে গুলশান ২ এর মধ্যে একটা অ্যাপার্টমেন্ট ছিল। সেখানে কোনো ভাড়াটিয়া আসলে থাকতে পারতো না। মূলত ওই জায়গাটায় কিছু ভৌতিক ঘটনা ঘটে। তো যেমন একটা রুম ছিল, ফ্ল্যাটের মধ্যে একটা রুম, কিন্তু ওই রুমটার মধ্যে যেমন সবসময় অদ্ভুত কিছু ঘটনা ঘটতো। যেমন লাইটগুলা বন্ধ, ডিম লাইট জ্বালানো, দেখা যাচ্ছে যে দেয়াল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, কিন্তু লাইট জ্বালানোর পরে আবার কিছুই দেখা যায় না। এছাড়াও অনেক সময় যেমন বাচ্চা যেভাবে কান্না করে ওরকম শব্দ পাওয়া যায়। আসলে যারা ভাড়া থাকতেন তাদের বাচ্চা না থাকলেও তারা এটা পাইতেন। এমনকি তারা ওই রুমটার মধ্যে শুয়ে আছেন, তাদের কাছে মনে হইতাছে যে একটা ছোট বাচ্চা যদি মানে পাকার মধ্যে হামাগুড়ি দেয়, হাঁপুড় দিয়ে দিয়ে যেভাবে বাচ্চারা সামনের দিকে আগায়, যে একটা শব্দ হয়, এই শব্দটা তারা পাইতেন। পরবর্তীতে তারা যখন উঠে লাইট জ্বালাইতেন কিন্তু কিছুই আর পাইতেন না। এরকম অদ্ভুত অনেক ঘটনা সেই রুমটার মধ্যে ঘটে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেই রুমটার মধ্যে রাতের বেলা টেম্পারেচারটা একদম শূন্যের নিচে নেমে যেত মনে হয়। যেমন মানে ঠান্ডা হয়ে যেত, একদম শীতল ঠান্ডা। অথচ অন্য রুমে কিন্তু এরকম না। এছাড়াও অনেক সময় দেখা গেছে ওই রুমটার মধ্যে থেকে যেমন একটা যুবতী মেয়ে কান্না করলে ঠিক যেরকম ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, ঠিক ওরকম টাইপের কান্নার শব্দ সেই রুমটা থেকে আসতো। যার কারণে ওই রুমটার মধ্যে কেউই থাকতে পারতো না। যত ভাড়াটিয়া আসতো সবাই কিছুদিন পরে চলে যেত ওই রুমটা থেকে। তো পরবর্তীতে সেই রুমটাকে যেহেতু কোনোভাবেই থাকা যাচ্ছিল না, যার কারণে ওই বিল্ডাররা সেটা চিন্তা করে যে আসলে এটা ভেঙে ফেলবেন, নতুন করে অন্য আরেকটি অ্যাপার্টমেন্ট তারা তৈরি করবেন। তো যেই ভাবা সেই কাজ, তারা ওই অ্যাপার্টমেন্টটা পুরা ভাঙার চেষ্টা করেন। এবং যখন অ্যাপার্টমেন্ট ওটা ভাঙা শুরু করা হয়, তার কয়েকদিনের মধ্যেই সেই যে রুমটার মধ্যে এই সমস্যাগুলো বেশি বেশি হইতো, ওই রুমটার মধ্যে যখন তারা ভাঙা শুরু করে, তখন যেই ওয়ার্কারগুলা ছিল, সেই ওয়ার্কাররা একটা জিনিস লক্ষ্য করেন যে সেই রুমটার মধ্যে যেই ওয়াশরুম ছিল, ওয়াশরুমের উপরে যে একটা স্টোর রুম থাকে, যেটা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, সেই স্টোর রুমের মধ্যে তারা একটা কফিন পান। কিন্তু এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে একটা কফিন কিভাবে এরকম স্টোর রুমে কে উঠাইলো। তো যাই হোক, সেই কফিনটাকে নামানো হয় এবং কিছু মানুষকে সেখানে রাখা হয় এবং সেই কফিনটাকে খোলা হয়। কফিনটা অনেক পোক্তভাবে আটকানো ছিল। তো সেই কফিনটাকে পরে খোলা হয় এবং খোলার পরে তারা দেখতে পান যে সেই কফিনটার ভিতরে মাটি দিয়ে ভরা। তো পরবর্তীতে সেই মাটি একটু একটু করে সরানো হয়। তো সরানোর পরে তারা দেখতে পান যে সেই মাটিগুলার ভেতরে একটা কফিনে মোড়ানো একটা লাশ, এবং কি লাশটা ছিল একটা বাচ্চার লাশ। বাচ্চাটা হইতে পারে যে ৪-৫ বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই মেয়ে যে বাচ্চাটা ছিল, সেই লাশটা ছিল লাশটা দেখে মনে হইতাছে যে এটা
মানে এই কয়েক ঘন্টা আগে মারা গেছে এরকম। মানে মনে হইতেছিল না যে এটা মানে অনেক দিন যাবত এখানে আছে। তাদের কাছে এটা মনে হইতেছে যে কয়েক ঘন্টার মৃত একটা লাশ। এমনকি সেই লাশটার মানে কপালের একটা সাইড দিয়ে একটু কাটা ছিল। সেখানে যে একটু রক্ত ছিল সেই রক্তটাও মানে একদম তাজা মনে হইতেছে, যে এই যে একটু আগে এই রক্তটা বের হয়েছে কোনো একটা আঘাতের মাধ্যমে বা যে কোনো ভাবে। এমনকি সেই কফিনের মধ্যে মানে সেই বাচ্চাটার সাথে একটা চিঠিও তারা পান, এবং চিঠিটা তারা খুলে দেখেন যে সেইখানে আরবিতে কিছু একটা লেখা। তো পরবর্তীতে সেই এলাকারই একজন হুজুরকে সেখানে ডাকা হয়, এবং সেই হুজুর এসে সেই মানে চিঠিটা হাতে নিয়ে তিনি তখন মানে বুঝতে পারেন, এবং সবাইকে বলেন যে আসলে এটা একটা মানে কোরআনের কোনো একটা সূরা, যেটাকে মানে সম্পূর্ণ উল্টাভাবে লেখা হইছে, এবং এটা একটা ব্ল্যাক ম্যাজিক করা। এমনকি সেই হুজুরটা মানে আরো বলেন যে এই বাচ্চা মেয়েটাকে মানে শয়তানের কাছে মানে বলি দেওয়া হইছে। শয়তানকে মানে উৎসর্গ করা হইছে। তো এইখানে মানে কোনো একজন হয়তো কখনো ব্ল্যাক ম্যাজিক থাকতো। এমনকি সেই হুজুরটা এও বলেন যে আসলে আপনারা এটা ভেঙে ফেলছেন, ভালো করছেন। কারণ কোথাও যদি এরকম শয়তানের মানে উপাসনা করা হয়, সেখানে কিন্তু অন্য কেউ আর থাকতে পারে না। ওই জায়গাটা মানে হান্টেড হয়ে ওঠে। তো যাই হোক, এরকম একটা ঘটনা মানে ঢাকার শহরের মধ্যে এত ব্যস্ততম একটা জায়গার মধ্যেও এরকম একটা ঘটনা ঘটে। এমনকি মানে যারা ওই গুলশান ২ এ থাকে তারা কিন্তু অনেকেই জানে। যদি কেউ শুনে থাকেন যে তারা হয়তো মানে ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে কোন বাড়িটার কথা। সো ভিউয়ার্স, এই ছিল তার ১ম ঘটনা, এবং ২য় যে ঘটনাটা শেয়ার করতে চাই, এটা তার একজন স্যার ছিল। সেই স্যারের কাছ থেকে শোনা একটা ঘটনা। কিন্তু তার ওই স্যারটা কিন্তু সেই কুমিল্লারই ছিলেন। তো তার কাছ থেকে শোনা একটা ঘটনা। সেই স্যার ছিলেন একজন স্কুলের টিচার, এবং স্কুলটা ছিল তার বাড়ির পাশেই। তো ওই স্কুলটাকে ঘিরে একটা ঘটনা আছে, যেটা মানে ওই এলাকার মানুষ কম বেশি সবাই জানতো আরকি, মোটামুটি। তো ঘটনাটা ছিল এরকম যে মানে স্কুলে যখন যে খেলার একটা পিরিয়ড দেওয়া হয়, যে একটা সময় দেওয়া হয়, ওই সময়টাতে মানে সব বাচ্চারা যখন নিচে নেমে খেলাধুলা করতেছিল, ঠিক সেই সময় সেই স্কুলেরই একটা কামরার মধ্যে একটা মেয়ে উন্না পেঁচায়া আত্মহত্যা করে। ফ্যানের সাথে উন্না পেঁচায়া আত্মহত্যা করে। কিন্তু বিপত্তি ঘটে তারপর থেকে। মানে সেই আত্মহত্যার পর থেকে সেই মেয়েটাকে মানে সেই স্কুলটার আশেপাশে দেখা যেত প্রায় সময়। এমনকি সেই ওয়াশরুমের মধ্যে গেলেও অনেক সময় সেই মেয়েটার কথার আওয়াজ শোনা যাইত, বা ভেতর থেকে মানে মেয়েটা মানে দরজা মানে বাড়ি দিত যে আসলে এই যে আমি ভিতরে আটকে গেছি, আমাকে একটু খুলে দাও। কিন্তু সেই দরজাটা খোলার পরে দেখা যেত যে আসলে ওয়াশরুমে কেউ নাই। মানে এরকম অদ্ভুত ঘটনা অনেক ছিল, এবং সবাই মোটামুটি ভয় পাইতো। মানে কোনো রকমে ক্লাস শেষ করে মানে সবাই, টিচাররাও থাকতো না সেই স্কুলে। খুবই ভয়ংকর একটা ব্যাপার-স্যাপার কাজ করতো সবার মধ্যে। তো এরকম একদিন সেই স্যার তাদের বাড়িতে ঢাকা থেকে কিছু মেহমান আসে, তারই কাজিন, এবং তাদের সাথে বসে তিনি গল্প করতেছিলেন, আড্ডা দিতেছিলেন। তো একটা সময় মানে কথায়, কথায় এরকম কথা উঠে যে আসলে এরকম ভৌতিক ঘটনা ঘটে। তখন সেই স্যার তাদের যে স্কুলটা ছিল, সেই স্কুলের মানে বিষয়বস্তুগুলো তাদের সাথে শেয়ার করে যে এই স্কুলটা এরকম ঘটনা ঘটে। এমনকি সেই স্কুলের যে সামনে যে মাঠটা ছিল, রাতের বেলা নাকি সেই মাঠের মধ্যে মানে বিভিন্ন জায়গায় ওই মেয়েটাকে বসে থাকতেও দেখা যায়। এরকম নাকি তাদের এলাকার মানে অনেকগুলা মানুষ ভয়ও পাইছে। কিন্তু তার ঢাকা থেকে আসা যে কাজিন, তারা কিন্তু এই বিষয়গুলা মানে বিশ্বাস করতে চাইল না। যে আসলে এখনকার এই সময়ে এগুলা আছে নাকি? আর এগুলা গ্রামের মধ্যেই বেশি শোনা যায়। মানে শহরে কেন এগুলা ঘটে না? মানে এগুলা তারা বলতে থাকে। তো পরবর্তীতে তাদের মধ্য থেকে আরেকজন বলে যে, "ঠিক আছে, তাহলে চলো আমরা যাই, দেখি কিছু দেখা যায় কিনা। সবাই যেহেতু দেখে তাহলে আমরাও দেখি আমাদের সামনে পড়ে কিনা।"
তো যেই ভাবা সেই কাজ, কিন্তু সেই স্যার কিন্তু যাইতে চায় নাই। তো পরবর্তীতে তার যে ২ কাজিন ছিল তাদের যে পেরাপেরিতে তিনি একটা পর্যায়ে রাজি হন। তো এখানে আবার আরেকটা বিষয় তিনি চিন্তা করেন, তারা তাকে মানে বুঝ দেয় এই জিনিসটা যে, "তুমি কি কখনো নিজে কিছু দেখছো কিনা?" তখন সেই স্যার বলে যে, "না, আসলে আমি নিজে কখনো দেখি নাই, বাট আমি লোকমুখে শুনছি।" তখন মানে তারা তাকে মানে এরকম যুক্তি দিতে থাকে যে, "আসলে তুমি নিজে দেখো নাই, এমনকি যার কাছ থেকে তুমি শুনছো তারে জিজ্ঞেস করলে সেও বলবে সেও কারো না কারো কাছ থেকে শুনছে।" তো অনেক তর্ক-বিতর্কের পরে বলে যে, "ঠিক আছে, চলো আমরা যাই, গিয়ে দেখে আসি যে আসলে বিষয়টা কি? সত্যি কিনা?" তো পরবর্তীতে, তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে সেই স্যার যেহেতু বাড়ির কাছেই, স্কুলটার কাছেই, তার মানে স্কুলের যেকোনো প্রয়োজনে বা বিপদ-আপদে মানে সর্বপ্রথম তাকেই যেতে হতো। কারণ যেহেতু তার বাড়ির পাশে স্কুলটা ছিল। তো সেই সুবাদে কিন্তু সেই স্কুলের মানে চাবিগুলা তার কাছেই থাকতো। তো সেখান থেকে চাবি নিয়ে স্কুলের দিকে চলে যায় এবং তার ২ কাজিনকে নিয়ে তো পুরা স্কুলটা তারা ঘোরাঘুরি করে। মানে কোথাও কিছু নাই। তবে যখন তারা মানে বারান্দার মধ্যে আসে, তো তাদের তখন একটা মানে বাধা পড়ে, যে সেই বাধাটা ছিল এরকম যে অনেকগুলা কবুতর একসাথে বসা ছিল। মানে তারা সেখানে যাওয়া মাত্রই সবগুলা কবুতর একসাথে মানে একটা ভয়ংকর শব্দ করে উড়ে গেল। তো তখন তারা মানে নিজেরাই বলাবলি করতেছিল যে, "আরে কবুতর দেখে ভয় পাইতেছস?" যাই হোক, তারা একটু চমকে ওঠে অবশ্য, যেহেতু রাতের বেলা ছিল। তো তারা ৩ জন এক কাজ করেন যে ৩ জন ৩ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। তো ঘুরে, ঘুরে তারা মানে সেই একই জায়গায় আসেন, কিন্তু তাদের কারো চোখের সামনে কিছু পড়ে নাই। তো যাই হোক, এরকমই মানে তারা আবারও চিন্তা করেন যে, ঠিক আছে, চলো ৩ জন আলাদা, আলাদা হয়ে খুঁজতে থাকো। কোথাও কিছু দেখা যায় কিনা। তো একটা পর্যায়ে যখন মানে তার একটা কাজিন ছিল, তার মানে একটা চিৎকার শুনে তারা বাকি যে ২ জন ছিল তারা মানে দৌড়ায় সেখানে যায় এবং বলে যে, "আমি এই ঘরের যে দরজাটা মানে ভেতর থেকে টোকা দেওয়ার শব্দ পাইছি স্পষ্ট। মানে আমার মনে আছে।" এটা সে বলে এবং সে এটা বলে যে আসলে ভেতরে কেউ আছে কিনা। এটা দেখার জন্য মানে সে জানলার কাছে যায়। তো জানলাটা খোলা ছিল। তখন সে দেখতে পায় যে একটা মেয়ে সেখানে মানে ঝুলে আছে। তো এটা দেখে মানে সে মানে এরকম চিৎকার করে এবং তার যে আরো ২ জন সহকারী ছিল তারা মানে সেখানে দৌড়ে আসে। এবং কি তারা এসে সেখানে দেখে যে আসলে কিছুই নেই। তো এরকম মানে তারা ২ জন তাকে আশ্বস্ত করতে থাকে যে, "হইতে পারে তোর মনের ভুল।" পরবর্তীতে তারা আবারও মানে সেখানটাতে ঘুরে, ঘুরে দেখার চেষ্টা করে। তো এদের মধ্যে সেই যে স্যার ছিল, দিদার গাজী, তার যে স্যার এবং যিনি মানে ভয় পাইছেন, সে একসাথে ঘুরতেছিলেন। আর আরেকজন যিনি সাহসী ছিলেন, তিনি মানে একা, একা এদিক-সেদিক দেখার চেষ্টা করতেছিলেন যে তার চোখে কিছু পড়ে কিনা। ঠিক সেই সময় সেই যিনি একা মানে ছিলেন, তিনি সিঁড়ির এই পাশটাতে যখন আসেন, তখন তার মনে হইল কেউ একজন মানে সজোরে তাকে একটা ধাক্কা দিয়া ফালাই দিল সেখানে। এবং সে পড়ে মানে তার পায়ে মোটামুটি অনেকটা আঘাত পান এবং সে চিৎকার দিয়ে তাদেরকে ডাকেন এবং তারা যে ২ জন ছিল তারাও মানে আবারও দৌড়ে আসে আগের মতো এবং দেখতে পান যে সে পড়ে আছে এবং তার সারা শরীর ছিলে-টিলে গেছে এবং পাশাপাশি তার জামাকাপড়ও ছিঁড়ে গেছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে, "তুমি কিভাবে পড়লা? তুমি লাইট জ্বালায়া গেছিলা কিনা? নাকি লাইট বন্ধ করে রাখছিলা?" তখন সে বলে যে, "না, এরকম কিছুই তিনি করেন নাই।" তখন তাকে জিজ্ঞেস করা হয় যে, "তুমি কিভাবে?" তখন সে বলতেছে যে, "আমাকে কে যেন ধাক্কা দিছে। আমার স্পষ্ট মনে আছে এটা আমার মনের ভুল না। কোনোভাবেই না। আমাকে কেউ একজন ধাক্কা দিয়ে এখান থেকে ফালায় দিছে।" তখন তারা ৩ জন মানে সেখান থেকে চিন্তা করেন যে, না, এখানে আসলেই কিছু একটা আছে, যে এখানে থাকাটা আসলে নিরাপদ না। তখন তারা মানে দ্রুত সেখান থেকে মানে বের হয়ে আসেন এবং
সেই স্কুলের যে দরজাগুলো ছিল গেটগুলো তালা দিয়ে তারা মানে বাড়িতে চলে আসেন। কিন্তু তারপরে মানে প্রায় অনেক দিন সেই তার যে ২ কাজিন ছিল তাদের মানে জ্বর ছিল শরীরে। সো ভিউয়ার্স, এই হলো ২য় ঘটনা। এবং তো পরবর্তী যেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটাও সেই দিদার গাজী তার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এই ঘটনাটা কিন্তু মোটামুটি অনেক বছর আগের একটা ঘটনা। যেমন ৩০-৪০ বছর হবে, ৩৫-৪০ বছর বা ৫০ বছর আগের একটা ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল কিন্তু তার নানার সাথে। তিনি এই ঘটনাটা তার কাছ থেকে শুনছেন। তো ঘটনাটা ছিল এরকম যে সেই নানা কিন্তু মানে মাছ ধরতে যাইত বিলে। আর এটা অনেক আগের ঘটনা, যেহেতু ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না। আর তারা কিন্তু মানে তামাক খাইতো ওই সময়টায়। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন তামাক কি জিনিস। সিগারেটের মতোই অন্য আরেকটা জিনিস ছিল ওই সময়টাতে। তো পরবর্তীতে তিনি যখন সেই নদীতে মাছ ধরতে থাকেন, তার হঠাৎ মানে আগুন ছিল না। তো তিনি তামাক খাবেন কিভাবে? তো তিনি আশেপাশে তাকিয়ে দেখেন যে তার থেকে মোটামুটি অনেকটা দূরে, ৪০-৫০ গজ দূরে হবে, এরকম একটা জায়গায় একটা নৌকা মানে আলো ভাসতেছে। আর এদিকে তার কাছে কোনো আগুন ছিল না। সে মানে এমনিতেই মানে টেটা দিয়ে মাছ ধরতেছিল। তো তিনি যখন মানে সেই জায়গাটাতে যান, মানে কাছাকাছি, যে আগুন নিবেন একটু, নৌকাটাকে নিয়েই তিনি যান আস্তে, আস্তে। তো যেয়ে তিনি মানে যে দৃশ্যটা দেখেন, সেটা দেখার জন্য তিনি মানে একেবারেই প্রস্তুত ছিলেন না। তারা দেখতে পান যে সেই নৌকার উপরে ৩-৪ জন মানুষ বসে আছে এবং একটা লাশ তাদের মাঝখানে রাখা। সেই লাশটাকে মানে ওই মানুষগুলা ছিঁড়ে, ছিঁড়ে খাচ্ছে। আর প্রত্যেকটা মানুষের চেহারা মানে খুবই ভয়ংকর। যা দেখে সহ্য করার মতো না, এরকম একটা অবস্থা। তো এইটা দেখে মানে সে মানে হিতাহিত জ্ঞান যেটা থাকে সেটা তিনি হারায় ফেলাইছেন যে এই মুহূর্তে তিনি কি করবেন? এরকম মাঝ সমুদ্রের মাঝখানে। তো একটা সময় তার ঘোর কেটে যায় যে, না, আমাকে তো বাঁচতে হবে। এখান থেকে আমি যত দ্রুত সরতে পারবো তাহলে হয়তো আমি বাঁচতে পারবো। তখন তিনি এক কাজ করেন যে সেই নৌকাটাকে তাড়াতাড়ি বৈঠা দিয়ে মানে বাওয়ার চেষ্টা করেন এবং সেই নৌকাটাকে নিয়ে তিনি মানে মোটামুটি তীরে আসেন এবং তিনি আসার সময় বারবার পেছনে তাকাইতেছিলেন। কারণ তিনি দেখতে পাচ্ছিলেন যে সেই যেই নৌকাটার থেকে বাঁচার জন্য তিনি মানে নৌকা নিয়ে দ্রুত মানে লুকায়া যাওয়ার চেষ্টা করতেছিলেন। ঠিক দ্রুত মানে তার চেয়েও বেশি দ্রুত ওই নৌকাটা মানে তার দিকে তেড়ে আসতেছে। তো একটা পর্যায়ে তিনি মানে সেই নৌকাটাকে মানে পাড়ে ভিড়াইতে সক্ষম হন এবং নৌকা থেকে নেমে তিনি এক দৌড়। তো তিনি যখন দৌড়াইতেছিলেন তখন তিনি মানে তখনও দেখতে পাচ্ছেন যে তার পেছনে সেই অবয়বগুলো আসতেছে। তো ওইখানে মানে ফসলি জমি ছিল। সেই ফসলি জমির যেই ক্ষেত ছিল, ক্ষেতের কোণার মধ্যে একটা মানে বাসার মতো তৈরি করা, মানে ডেরা বলা হয় এটাকে আঞ্চলিক ভাষায়। সেই ডেরার মধ্যে কয়েকজন মানুষ ছিলেন মানে ফসল পাহারা দেওয়ার জন্য। তিনি সেখানে গিয়ে তাদের নাম ধরে জোরে, জোরে ডাকেন এবং ডাকার পরে সেই ডেরার মধ্যে থেকে ২-৩ জন লোক বেরিয়ে আসে এবং সে তাড়াতাড়ি ভেতরে যায় এবং বলে যে তার সাথে এই ঘটনাগুলা ঘটছে। তো তারা অনেকে বিশ্বাস করে না, এমনকি তারা সবাই পরবর্তীতে বের হয়ে মানে অনেক খোঁজাখুঁজি করেন যে আসলে কে এরকম ভয় দেখালো বা কি কারণে। পরবর্তীতে সেই নানা তাদের ডেরায় মানে বাকি যে রাতটুকু ছিল সেই রাতটুকু মানে পুরা রাতটা সেখানে কাটায় দেয় এবং সকালে তিনি আবারও সেই নদীর পাড়ে যান এবং নদীর পাড়ে গিয়ে সেখানে তিনি অন্য কোনো আর নৌকা দেখেন নাই। মানে তার নৌকাটাই তিনি পান। কিন্তু তার স্পষ্ট মনে আছে যে তার নৌকার মধ্যে তিনি মাছ কিছু ধরে, ধরে সেখানে রাখছিলেন। কিন্তু তিনি সেখানে পরবর্তীতে দেখেন যে কোনো ধরনের মানে মাছ সেখানে আর ছিল না। তো এরপর থেকে নানা আর কখনো রাতে মাছ ধরতেন না। তিনি যা ধরতেন ওই দিনের বেলাতেই মানে ধরার চেষ্টা করতেন। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।